প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আরও একটি নতুন দিনের সূচনা। আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে। এখন আমরা লঞ্চে উঠে পড়বো, উঠে বিভিন্ন জায়গায় বেড়াতে যাব। তো চলুন, সাথে থাকুন, আমরা কোথায় কোথায় যাই এবং কী কী ঘুরে দেখাই দেখুন। চেয়ার কম হলে দাঁড়িয়ে থাকতে হবে। চলুন বন্ধুরা, লঞ্চ আমাদের এখনই ছেড়ে দিচ্ছে। আমাদের এই যে টিম লিডার ক্যাপ্টেন, নমস্কার। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সুন্দরবনের সজনেখালি টাইগার রিজার্ভে। আমরা এখন ঘুরে দেখব এই টাইগার রিজার্ভে কী কী আছে এবং তার সাথে আমরা শুনে নেব আমাদের গাইড সাহেবের কাছ থেকে আজকে কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি দেখছি। নমস্কার দাদা, সবার আগে একটু বললেন আমাদের যে গাইড দাদা রয়েছেন যে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, মানে দেখার যে স্পটগুলো রয়েছে। আজকে সকালে আমরা এখান থেকে যাব সজনেখালিতে, সজনেখালি অস্টাওয়ারের ওখান থেকে বেরিয়ে আমরা যাব সুদর্ণখালি থেকে বেরিয়ে আমরা যাব দোবাকি অস্টাওয়ার দেখার পরে আমরা ঢুকবো জঙ্গলের ভিতরে, যার দুপাশে খাড়ি মানে খাড়ির ভিতর দিয়ে ছোটো ছোটো খাড়ির ভিতর দিয়ে আমরা আসার পরে বিকালে, কারণ যেহেতু আজকে এখন জোয়ারের টাইম, তো জোয়ারের টাইমে যদি আমরা ভিতর দিয়ে যাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাবো না, কারণ জলের লেভেলটা পুরো গাছের উপরে থাকবে। তো সেক্ষেত্রে আমার দেখার চান্স কম। তো দেখার চান্স কখন বেশি, যখন ভাটা নেমে যাবে, যে চরগুলো বেরোয়, সেই চরে ওরা শিকার করতে বা খাওয়ার ক্ষেত্রে ওই চরে নেমে আসে। তো সেই সময় দেখার চান্সটা বেশি থাকে। কুমির যারা রোদ পোয়ানোর জন্য উপরে উঠে বসে থাকে, সেগুলো দেখার চান্স বেশি থাকে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আমরা জেনে নিলাম আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কিভাবে ঘুরবো। আমাদের দাদা রয়েছে, আমাদের সহযোগিতা করছে। 10,200 বর্গ কিলোমিটার, তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশি। আমাদের এদিকে 1% আছে, ওখানে 3%। আমাদের এখানে 3,526 কিলোমিটার বর্গ কিলোমিটার আমাদের এই ইন্ডিয়ার ভিতরে। আর আমাদের এই ইন্ডিয়ার সুন্দরবন যে অঞ্চল আর এরিয়াটা হচ্ছে 102টো আইল্যান্ড নেই, 102টো আইল্যান্ড আছে। 102টো আইল্যান্ডের মধ্যে তার মধ্যে 52খানা আইল্যান্ড হচ্ছে জনবসতি এলাকা, আর বাকি 50টা যে আইল্যান্ড সেটা হচ্ছে আমাদের জঙ্গলের। আচ্ছা, থ্যাংক ইউ। তো চলুন দর্শক বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখি সুন্দরবন অঞ্চল। দেখুন এই যে কচ্ছপ, এই কচ্ছপটা অনেক বড়। আচ্ছা, এদিকটা একটু তুলে দিই, এখানটা কি আছে। এখানে অনেক স্টল রয়েছে, যে টি শার্ট রয়েছে, টুপি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারেন। আমরা এই ওয়াশটার উপরে উঠে যাব, ভিউটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াশটার উপরে আমরা উঠে যাচ্ছি। তা চলুন বন্ধুরা, উপর দিয়ে কীভাবে ভিউটা আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
সমস্ত প্রাণী তারা নোনা জল খেতে পারে, কিন্তু মাঝে মাঝে তারা মিষ্টি জলটাকে পছন্দ করে, ভালো এখানে আসে। এই জন্য ওদের ইচ্ছা মতো যখন হয়তো দেখা যেতে পারে। হ্যাঁ, কালকে আমরা যখন এখানে এসেছি টাওয়ারে দেখি 3-4টা হরিণ এখানে ঘুরছে, তবে ওদের মর্জি মতো ওরা চলাফেরা করে। আর জঙ্গলটা তো বিশাল এলাকা, এটা একদিনে হয়তো আমরা এই যে প্রোগ্রাম আছে হয়তো আমরা 2 থেকে 3% ঘুরতে পারবো 100 ভাগের মধ্যে। দেখুন মানে এখান থেকে ভিউটা ওয়াচ টাওয়ার থেকে বাইরে। এরকম জঙ্গল রয়েছে আর এরকমই এগুলো সবই দ্বীপ। একটা দ্বীপের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অনেকগুলো দ্বীপ আমরা আজকে ঘুরবো। তার মধ্যে 80 কিলোমিটার যাওয়ার পরে বঙ্গোপসাগর শুরু হয়েছে। বাংলাদেশের এদিকে গেলে বাংলাদেশের জঙ্গল শুরু হবে, তবে 45 কিলোমিটার যাওয়ার পরে বাংলাদেশের বর্ডার, তারপরে গিয়ে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ফরেস্ট শুরু হচ্ছে। এবং জঙ্গলটা দেখতে ছোট মনে হয়, এদের আয়তনটা কতটা আমাদের ধারণার বাইরে, তবে আমাদের ভারতবর্ষে আছে 4000 স্কোয়ার কিলোমিটারের মতো। সুতরাং ভাবুন কত বিশাল এলাকা নিয়ে, এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। সুতরাং পৃথিবীর বৃহত্তম মানে কত সময় শুরু হয়ে গেছে, একটু পরেই দেখবেন এইসব জায়গাতে সব জল ভরে যাবে, তখন আপনি আর মাটি দেখতে পাবেন না, সব জল জল হয়ে গেছে। বন্ধুরা আমরা ওয়াচ টাওয়ারের ভিতরে উপরে উঠে দেখলাম বাইরের ভিউটা, আমরা নিচে নেমে যাবো এখনই। এখানকার সব কিছু দেখা হলো, আমরা এরপরে বাইরে বেরিয়ে যাব, আরও আরেকটা জায়গায় যাব, দেখি সেখানে কি আছে। এখানে কচ্ছপের দেখা পেলাম এবং বাইরের থেকে ভিউটা বেশ ভালোই লাগলো ওয়াচ টাওয়ারের উপরে উঠে, আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। তো চলুন সঙ্গে থাকুন। একটা গাছ দেখুন, আমি প্রথম দেখলাম গাছটা নাকি বলছে নাম কাঁকড়া গাছ। সুন্দরবনের এসছি আমরা, এই প্রথম দেখা পেলাম সুন্দরী গাছ। গাছটা একটু দেখুন, সুন্দরী গাছ, খুব সুন্দর সুন্দরী ফুল ফুটে রয়েছে গাছে। এই নদীর অর্ধেকটা আমাদের, অর্ধেকটা ওদের। এখানে একটা কাল্পনিক রেখা দিয়ে মাঝ বরাবর কিন্তু একটা বর্ডারটা নির্ধারণ করা হয়েছে। এখানে কোনো জাল বা নেট দিয়ে কিন্তু পার্টিশন করা নেই। মাঝে মাঝে সমস্ত বন্যপ্রাণী খুব ভালো সাঁতার কাটতে পারে, তারা কিন্তু এপার ওপারে কিন্তু সাঁতরে যাওয়া আসা করে থাকে। এই জন্য সঠিকভাবে বলা সম্ভব নয় যে আমার 100 ভাগ আছে মানে 100 ভাগই এখনো আছে বা ছিল। তা যাই হোক, এটা বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ফরেস্ট। এখানে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের 4 স্কোয়ার কিলোমিটার রয়েছে, তবে আমাদের ভারতবর্ষের সুন্দরবনের আয়তন 9630 বর্গ কিলোমিটার। সুন্দরবন কোথাও কতটা এলাকা পর্যন্ত বিস্তৃত কিভাবে আমরা বুঝবো? হাই টাইডের সময় সমুদ্রের এই জল নদী খাল খাড়ি দিয়ে যতদূর পর্যন্ত প্লাবিত হবে সেটা আমরা সুন্দরবন, যে নামখানা থেকে দেখুন, এখান থেকে নিয়ে ক্যানিং থেকে নিয়ে সেই আমাদের ধামাখালি নিয়ে বসিরহাট পর্যন্ত কিন্তু সুন্দরবনের এলাকা রয়েছে। তবে জঙ্গলটা আছে 4000 বর্গ কিলোমিটার। এই যে বর্গ কিলোমিটারের মধ্যে রয়েছে তার মধ্যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এদিকে কালারটা দেখুন একটু আলাদা করা আছে, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। 1987 এটাকে বায়োস্ফিয়ার ডিক্লেয়ার করা হয়েছে। আর এটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এটার মধ্যেই হচ্ছে বাঘের সংখ্যা বা এখানকার রুল রেগুলেশন বেশি, এটার মধ্যেই দেখাশোনা করা হয়েছে। বলছি সেই প্রসঙ্গ পরে, আগে ম্যাপটা বলিনি। এটাকে আমরা 3টা ভাগ করছি, একটা স্যাংচুয়ারি জোন, একটা বাফার জোন, একটা হচ্ছে কোর জোন। স্যাংচুয়ারি জোনের মধ্যে টুরিস্টরা ঘোরাফেরা করে থাকে। সুন্দরবনে বহু মানুষ আছে যারা মাছ কাঁকড়া মধু ধরে জীবিকা নির্বাহ করে থাকে, তাদের জন্য এই বাফার জোন অ্যালাউ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের জাতীয় উদ্যান বা এটা কোর জোন। 1984 এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে, 89 এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো থেকে এটাকে ঘোষণা করা হয়েছে। এটার মধ্যে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফরেস্টের ক্যাম্প। এখানে ফরেস্টের লোকজন থাকে, তারা এই জঙ্গলটাকে এটা পেট্রোলিং করে রক্ষণাবেক্ষণ করে। আমরা যদি সব জায়গায় গিয়ে জঙ্গলটাকে ব্যবহার করি তাহলে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র নষ্ট হবে। এই জন্য এইখানটাতে এইভাবে পার্টিশন করা হয়েছে, এই এলাকার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে এখানে নেট দেওয়া নেই। বাঘ বা অন্য বন্যপ্রাণী তারা জানে না এটা কোর বাফার স্যাংচুয়ারি, তারা কিন্তু প্রত্যেকটা এলাকাতে যায়। আর বাঘ কিন্তু কখনো দলবদ্ধভাবে একটা জায়গায় থাকে না, প্রত্যেকের আলাদা আলাদা টেরিটরি থাকে। একটা দ্বীপের মধ্যে খুব বেশি হলে 1 বা 2টো বাঘ থাকবে, তার বেশি থাকে না। আমাদের ভারতবর্ষে 48টা দ্বীপের জঙ্গল আছে,
আর 54টা দ্বীপের মধ্যে এরকম মানুষের বসবাস আছে। 102টো দ্বীপ ভারতবর্ষের মধ্যে আছে। সুতরাং সব দ্বীপেই কিন্তু বাঘের সংখ্যা রয়েছে। তারা নদীর সাথে এপার থেকে ওপারে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে এইভাবে কিন্তু ঘোরাঘুরি করে তাদের টেরিটরির জন্য। তো যাই হোক, এটা রয়েছে। আর টুরিস্টরা কোথায় কোথায় ঘুরতে পারে, কোথায় কোথায় যেতে পারে সেই প্রসঙ্গে একটু বলি। কলস যে দেখতে পাচ্ছেন, কলসে যেতে পারে, বনি ক্যাম্পে যেতে পারে, নেতিদুপানি যেতে পারে, দোবাকিতে যেতে পারে, সুদর্ণখালি যেতে পারে, সজনেখালি আমরা এই মুহূর্তে আছি, হরিখালিতে যেতে পারে, বুড়িদাব্বিতে যেতে পারে, ঝিঙেখালিতে যেতে পারে। এইসব জায়গাগুলোতে টুরিস্ট তাদের বোর্ড নিয়ে কিন্তু ঘুরতে যেতে পারে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো যেতে গেলে 5-6 দিন কিন্তু সময় আপনাকে দিতে হবে। 5-6 দিন ঘুরলে সমস্তটাকে কভার করা যাবে। আপনারা গদখালির থেকে উঠেছেন, এইখান থেকে গদখালির থেকে ওঠার পর এটা হচ্ছে বিদ্যা নদী। বিদ্যা নদী পাড়ি দিয়ে আপনারা দুর্গা দুয়ানি নদীতে ঢুকেছিলেন। এই ছোট্ট নদীটার নাম দুর্গা দুয়ানি, এই নদীটার নাম হচ্ছে গুমতি। গুমতি নদী হয়ে আপনার এই দয়াপুরের এখানে আপনাদের রিসর্টটা রয়েছে। এখন আমরা এই মুহূর্তে সজনেখালি, এরপরে সুদর্ণখালি, তারপরে আমি এখনো প্রোগ্রামটা শুনিনি, সম্ভবত আপনাদের দোবাকি পর্যন্ত আপনাদের প্রোগ্রাম আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ঘুরে ঘুরে এখানে যাব, তারপরে আবার আমরা সন্ধ্যাবেলা এখানে ফিরে আসবো। এটাই প্রোগ্রাম আছে। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে ম্যাপ সম্পর্কে, তাহলে আমাকে এখানে জিজ্ঞাসা করতে পারেন। বাদ বাকি কথা, বাঘের সংখ্যা বা অন্য আলোচনা, সেটা আমরা বোর্ডে গিয়ে করব। এই যে দেখতে পাচ্ছেন গাছের নিচে, এগুলো হলো শ্বাসমূল। আচ্ছা, এবার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এই গাছ, এই শ্বাসমূলের সাহায্যে। এর জন্য মাটি ভেদ করে উপরে উঠে আসছে। দেখুন, এই যে ঘরটা দেখছেন, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। খুব সুন্দর। ঘরগুলো তো দেখাতে পারলাম না, বাইরের থেকে আপনাদেরকে। বন্ধুরা, আমরা সজনেখালি দেখে বেরোলাম, এরপরে লঞ্চে উঠবো। তো চলে লঞ্চে। বাংলাদেশটা ওদিকে নয়, আমরা যেদিকে যাচ্ছি সেটা সমুদ্রের দিকে যাচ্ছি। বাংলাদেশের দিকে যেতে গেলে আমরা এই মুহূর্তে যাচ্ছি সুদর্ণখালি। এখান থেকে যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। ততক্ষণ দু সাইডের যে পরিবেশ সুন্দরবনের, সেটা আমরা উপভোগ করি। খুব দুর্দান্ত লাগছে। এই প্রথমবার সুন্দরবনে ঘুরতে আসা, খুব দারুণ। দুর্দান্ত এই অনুভূতি, সুন্দরবনের এই প্রথম আসা, খুব দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি সুজন্যখালি। সুজন্যখালিতে কী কী আছে আপনাদেরকে ঘুরে দেখাবো। খুব দারুণ অনুভূতি সুন্দরবনের আজকে, খুবই ভালো লাগছে। দু সাইডে ম্যানহোলের জঙ্গল, আমরা মাঝখান দিয়ে বোটে করে চলছি। ঝিরিঝিরি করে বাতাস বইছে, বেশ খুব আরামদায়ক পরিবেশ, খুব সুন্দর। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালিতে। তা এইখানে দেখুন পুরনো জাহাজের ভগ্নাবশেষ রয়েছে। ঢুকে বাদ দিকেই রয়েছে বনবিবির মন্দির। এখানে দেখুন বাঘ রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি।
যে সুন্দরী গাছের জঙ্গল, প্রচুর সুন্দরী গাছ এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন খুলশি গাছ রয়েছে। বন্ধুরা, বিভিন্ন গাছ এখানে রয়েছে, সেই গাছগুলো আমরা দেখছি। খুবই ভালো লাগছে এই পরিবেশটা, খুব দুর্দান্ত। এখানে একটু ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারে আমরা উঠে যাব। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, ওয়াচ টাওয়ারে উঠে দেখব বাইরের ভিউটা কীরকম লাগে। খুব এই যে পরিষ্কার খাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলি বন দপ্তর থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। যখন বন থেকে বিভিন্ন প্রাণী বেরিয়ে আসবে, পর্যটকরা যাতে এখানে দেখতে পায়, তার জন্য এই খাড়িগুলো তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা এখানকার যে বন অঞ্চল সে আমরা ঘুরে দেখলাম। অনেক অজানা গাছ এখানে রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে বোটে উঠে যাব। দেখবো পাশাপাশি আমাদের দুটো লঞ্চ চলছে একসাথে। আমরা দেখতে পাবো সেগুলো অন্ধকার হয়ে গেছে। এর জন্য এখানকার জেলে বলবে এই দিকটা নাম হয়েছে আঙ্গনবাড়ি বা ডাক টাইগার। আর এই বিশাল জঙ্গলটাকে আমরা টাইগার ডেন করে থাকি। বাঘ এই ধরনের জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে, কেননা পুরনো হয়ে গেছে, গাছের পাতাটা দেখুন সেগুলো হলুদ হয়ে গেছে। সুতরাং এই গাছের পাতার সাথে বাঘের রঙটা সুন্দরভাবে মিশে যায়, ক্যামোফ্লেজ হয়ে যায়। বাঘ এখানে নিজেকে সুন্দরভাবে কিন্তু ঢোকাতে পারে। আর দ্বিতীয় কারণ বলবো, বাঘ বাড়ি করে দেয়, সেজন্য বাঘে যদি পারে তার বাচ্চাগুলোকে জঙ্গলের মধ্যে উঠিয়ে রাখে। তাহলে বাঘা সহজে বাচ্চা খুঁজে পাবে না, সুতরাং বাঘেরই আর বিশাল জঙ্গলের মধ্যে গাছের কাটার একটা শ্বাসমূল হয় না। সুতরাং শ্বাসমূল না হলে তাদের চলাফেরা করতে সুবিধা হবে, তাদের পায়ের মধ্যে কাঁটাগুলো বেঁধে যাবে না। আর এটা ছাড়াও আর একটা কারণ আছে, অতিরিক্ত ঘন হবার কারণে শীতের সময় শীত কম লাগে, গরমে গরম কম লাগে, আর বর্ষাতে বর্ষা কম লাগে। সুতরাং সারা বছর থাকার জন্য কিন্তু একটা আইডিয়াল জায়গা হচ্ছে হিতাল জঙ্গল। আর হিতাল জঙ্গলটা একটু উঁচু জমিতে হয়, অর্থাৎ উঁচু দিতে হয়, জল যায় না, সবসময় জোয়ারের জল সেখানে পৌঁছায় না। সেখানটাতে ঢোকাটা
এর জন্য অতিরিক্ত টুরিজমটা করে কেউ ঢোকে কি? এখন তো মানব শুদ্ধ হয় না, তাহলে চুরি করবে। আর এখানে বলতে দিল নাকি? আর এখানে অতিরিক্ত যেটা বললাম, যেটা উঁচু হওয়ার কারণে কি ভিতরটা শুকনো থাকবে, শুকনো জায়গায় যে কোনো বন্য প্রাণী থাকতে পছন্দ হয়, ভালোবাসে, বেশি পরিমাণ আছে। বিড়াল তো এমনিতে প্রজাতি তারা একটু শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এই জন্য ভিতরটা শুকনো থাকলে তাদেরও চলাফেরা থাকার সুবিধা হয়। এই যে কয়েকটা কারণ বললাম, 5টি কারণের কারণে হচ্ছে আমাদের হিতাল জঙ্গলটাকে টাইগার ডেথ বলে থাকি। বেশিরভাগ সময় কিন্তু আমরা বাঘের দর্শন এইরকম জঙ্গলের আশেপাশে কিন্তু আমরা বেশিরভাগ পেয়ে থাকি। আর এসব জঙ্গলের মধ্যে 100-এর মধ্যে 100% কিন্তু আছে। মাঝে মাঝে এরকম হয় নদীর পাড়ে আসে, বসে থাকে, নদী পারাপার করার চেষ্টা করে, তখন কিন্তু মাঝে মাঝে আমাদের দর্শন হয়। তো যাই হোক, এই জন্য এই জঙ্গলটাকে আমরা টাইগার ডেন বলছি। আর এটা টাইগার ডেন, বাঘের ঘর, বাড়ির ডেন। আর এটা পুরো হিতাল জঙ্গলের পুরো জঙ্গলটা রয়েছে। আমরা 4 সওদাগরের সে মনসামঙ্গল কাব্য পড়েছিলাম, লক্ষিন্দরের বাসর ঘরে কিন্তু 4 সওদাগর এই হেতালের লাঠি নিয়ে পাহারা দিয়েছিল। অনেকে ধারণা, অনেকে মনে করে যে হেতাল জঙ্গল বা হেতাল লাঠি থাকলে বিষাক্ত সাপ তার কাছে আসে না, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমার জীবন আমি হেতাল জঙ্গলেও কিং কোবরা দেখেছি, মোনাকেল কোবরা দেখেছি, সুতরাং এরকম নয় যে বিষাক্ত সাপ হেতাল জঙ্গলের থাকে না। তবে হেতালের লাঠিগুলো দেখুন সরু লম্বা, যেগুলো সাপ মারার পক্ষে হয়তো ভালো, যে কারণে হয়তো 4 সওদাগর সেই সময় এই হেতালের লাঠি তিনি ব্যবহার করেছেন। তো যাই হোক, এটা পুরোটা হেতাল জঙ্গল রয়েছে। আধার বাড়িকে পাশ দিয়ে যাচ্ছি, আর আমরা সুন্দরখালী নদীর উপর দিয়ে এই মুহূর্তে এগোচ্ছি। সুন্দরখালী? হ্যাঁ, সুন্দরখালী, এই নদীটার নাম সুন্দরখালী আছে। সামনে আসবে গাজীখালী নদী, সামনে বেশ বড় গভীর নদী, প্রায় 80-100 ফুটের গভীরতা আছে, এবং মাঝে মাঝে ওই বড় নদীটাতে ডলফিনের আমরা দর্শন কিন্তু পেয়ে থাকি। ওটা একটা খাড়ি না, ওটাও একটা হচ্ছে নদীর মতো দেখতে। এগুলো সবই হচ্ছে সুন্দরবনের ব্যাক ওয়াটার, অর্থাৎ সমুদ্রের জলে পুষ্ট নদীর মতো দেখতে, তাই নদী বলা হয়, কিন্তু এগুলো সবই ব্যাক ওয়াটার। তো আমরা সামনে সেরকম একটা বড় চওড়া নদী দেখতে পাবো, যার গভীরতা অনেক বেশি। আমরা যদি সব জায়গা থেকে গিয়ে কাঁকড়া আর মাছ সবাইকে ধরে নিয়ে আসি, তাহলে পরবর্তী জেনারেশন কীভাবে বাড়বে? বাংলাদেশের 6000 স্কোয়ার কিলোমিটার জঙ্গল আছে, ওদের পুরো ব্যাপার সাঞ্চরি নেই, ওরা পুরো জঙ্গলটাই ব্যবহার করে, পুরো জঙ্গলে ঘোরাঘুরি করে, সমস্ত জায়গা থেকে মাছ কাঁকড়া ধরে। রাত্রিতে পুলিশরা জঙ্গলের মধ্যে থাকে, সব পুলিশরাও গিয়ে মাছ ধরে। তো আমরা যেমন একটা সুস্থ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালনার চেষ্টা করছি, বাংলাদেশে কিন্তু সেটা এখনো পরিকাঠামো তৈরি হয়নি। যাই হোক, এখানে বাস্তুতন্ত্রটাকে ঠিক রাখার জন্য এটা করা হয়েছে। দুর্দান্ত এই অনুভূতি। আজকের এই সুন্দরবনে এসে মন পুরো শান্ত হয়ে গেল, মন পুরো একদম জুড়ে গেল। ও কি লাগছে, একদম দুর্দান্ত। চারিদিকে রয়েছে বনভূমি অঞ্চল, আর দেখুন এইদিকে অনেকগুলো লঞ্চ, এরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। কত সুন্দর এই অনুভূতি, দুর্দান্ত দুর্দান্ত ফিলিং করছি। আজকে এই জীবনে প্রথমবার এত সুন্দর যে ফিলিং করছি না, তা ভাষায় প্রকাশ করা যায় না। এটা শুধু এই জায়গায় আসলে পরে এই অনুভূতিটা প্রকাশ করা যায়, উপলব্ধ করা যায় অনুভূতি। খুব দুর্দান্ত। আর যে মেনুতে কী কী আছে দেখিয়ে দিই আপনাদের। এটা রয়েছে ডাল, এখানে রয়েছে পাবদা মাছ, এখানে রয়েছে কাতলা মাছ, আছে চিকেন, তারপরে রয়েছে রাইস, চাটনি, আলু ভাজা।
বন্ধুরা আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্প। দেখি আমরা এখন যাব আস্তে আস্তে ভিতরে, কি দেখার আছে সেটা দেখব। বন্ধুরা আমরা চলে আসলাম এখন দোবাকি ক্যাম্প, দেখি ভিতরে কি আছে। খুবই ভালো লাগছে বিকেলে এই মনোরম পরিবেশ। দেখুন দু সাইডে নেট দিয়ে ঘেরা রয়েছে, এ সাইডেও নেট রয়েছে, এ সাইডেও নেট রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। দাদা কেমন লাগছে এখানে এসে সুন্দরবনে? খুব ভালো লাগছে। আপনারাও যারা আসেননি এখনো পর্যন্ত একবার এসে ঘুরে যেতে পারেন। সব থেকে বড় কথা, সারা দিনের যে জলের ওপর আমাদের যে অভিজ্ঞতা সেটা খুব ভালো। তো সারাদিনই আমরা সকাল থেকে জলে জলে কাটাচ্ছি। তো এই দোবাকির বাঁকের কাছে কিছু দূর এসে আমরা হরিণের দেখা পেলাম, অনেকগুলো হরিণ একসঙ্গে আমরা দেখতে পেলাম। দেখা যাক বাঘ দেখতে পাই কিনা শেষটুকু পথ যেতে যেতে। দেখি বিকেলবেলার ওয়েদারও আমাদের খুবই ভালো লাগলো, আর এই দাদার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমরা সব একসাথেই ঘুরছি। তো চলুন আরও দেখি কি আছে। এই এখানে রয়েছে বনদেবীর মূর্তি। কামড় দিয়ে দেবে ইয়েতে, হাত দিস না, ছোট খাবে না। এখানে আমরা বাঘের পায়ের ছাপ দেখলাম, একদম তাজা তাজা। এখান থেকে তোমরা ভিউটা একবার দেখো, উফ একদম অকল্পনীয়, দুর্দান্ত ভিউ, একদম সেই লাগছে, একদম সেই লেভেলের, একদম মন ভরে গেল। দেখো একবার, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। এখানে দেখো একটা হরিণ রয়েছে, আমি অনেকটাই জুম করে দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। বন্ধুরা আমরা এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি, দু সাইডেই নেট দেখতে পাচ্ছেন। আর ওয়াচ টাওয়ার উপরে উঠেছিলাম, উঠে ওখানে একটা বন শুয়োর, বন মুরগি এবং কয়েকটা হরিণ আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো। তো চলুন এদিকে কিছু দেখা যায় নাকি দেখি। দোবাকি ব্যাঘ্র প্রকল্প আমাদের ঘুরে দেখা হয়ে গেল। চলো বন্ধুরা আমরা এখন লঞ্চে উঠে যাই। সকালবেলা এই ঘাসগুলো জলের তলায় ছিল, এখন ভাটা চলছে তাই ঘাসগুলো জেগে গেছে। আর এই ঘাস খাওয়ার জন্যই কিন্তু হরিণরা এই বাইরে বেরিয়ে আসে। একেই বলে প্রকৃতির খেলা, এই প্রকৃতির উপরে আর কিছু নেই। চর একদম এখন জেগে গিয়েছে, এখানে জল একদমই কম, এখন ভাটা চলছে এবং সামনেই এই যে সাগর,
এই যে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন, এই দেখেন কত নৌকো রয়েছে, সব মাঝিরা সব মাছ ধরছে নৌকো করে। দুর্দান্ত পরিবেশ, পরন্ত বিকেলের এই পরিবেশটা মনোমুগ্ধকর। চলে এসেছি। এখানে 5টা নদী যে মিশেছে, সেই 5টা নদীর মধ্যে অন্যতম নদী একটা রয়েছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা খনাখালী বা গাজীখালী নদী রয়েছে। সামনে যে আমাদের বোটগুলো যাচ্ছে এই ডাইরেকশনে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের সামনে গেলে গুমদি নদী পাবো। গুমদি, আচ্ছা। বাম দিকে দেখুন এই নৌকাগুলো, জিলে নৌকাগুলো দিয়ে বাম দিকে একটা নদী চলে গেছে, তার নাম হচ্ছে বিদ্যা নদী। বাদিকে রয়েছে বিদ্যা নদী। দূরে দেখুন কার্গো জাহাজগুলো দাঁড়িয়ে আছে, দেখেছেন? ওই যে দূরে কার্গো জাহাজ দাঁড়িয়ে আছে, ওখানে একটা নদী আছে, তার নাম হচ্ছে হেড়োভাঙা। হেড়োভাঙা নদী। হাড়ভাঙা কথা থেকে হেড়োভাঙা নদী। হেড়োভাঙা কথাটা শুনতে ভালো লাগে। আর তারপরে সমুদ্রের দিকে চলে যাচ্ছে যে নদীটা, সেটা আমাদের সুন্দরবনের বিখ্যাত নদী হচ্ছে, সেটা হচ্ছে মাতলা। মাতলা নদী। মাতলা নদীটা ক্যানিং থেকে এসে ওইখান থেকে ঘুরে চলে গেছে, এই নদীগুলো গিয়ে মাতলাতে মিশছে। তো এখানে এই বড়, হ্যাঁ, এখান থেকে আমরা যদি আর 1 ঘন্টা এই দক্ষিণ দিকে পিছন দিকে যদি চলে যাই তাহলে আমরা নদীর এপার ওপার কোনো কিলকিনারা দেখতে পাবো না। আস্তে আস্তে নদীটাই চওড়া প্রসারিত হয়ে যাবে। আমরা জানি নদী যখন মোহনাতে মেশে তাহলে কি আস্তে আস্তে মুখটা প্রসারিত হয়, ঠিক সেই ভিউটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি দূরে। তো যাই হোক, এটা আমরা এই পঞ্চমুখানি 5টা নদীর জংশন মিলনস্থলের উপর দিয়ে যাচ্ছি, যে কারণে আমাদের নৌকাটা কিন্তু একটু সামান্য দুলছে। এই যদি দক্ষিণে হাওয়া আরও একটু বেশি শুরু হয়ে যায়, এখানে রোলিং কিন্তু আরও বেশি শুরু হয়ে যায়। আমরা মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে ফিরতে পারি না, এতটাই ঢেউ হয়ে থাকে। মাঝে মাঝে চেয়ারগুলো বসে থাকলে সেগুলোও পায়া ভেঙে পড়ে যেতে হয়, যারা বসতে অভ্যস্ত না বা সতর্কভাবে যারা বসবে না। তো এই জন্য এই জায়গাটা কিন্তু বিপদসংকুল জায়গা। এখানে মাঝে মাঝে আমরা কিছু দূর গিয়ে সেখান থেকে ঢেউয়ের কারণে ভয়ে আতঙ্কে ফিরে আসি, এসে আবার ভিতরের রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হয়। তো যাই হোক, আমরা এখন পঞ্চমুখানি পাড়ি দিয়ে আমরা গুমতি নদীর দিকে এগিয়ে। আমরা 5টা নদীর মোহনা পেরিয়ে ছুটে চলেছি এই মুহূর্তে। বেশ ভালোই লাগছে, দুর্দান্ত এক অনুভূতি। সুন্দরবনের এই অনুভূতিটা খুবই ভালো লাগছে। তোমরা দেখো, সূর্যটা এখন অস্ত যাচ্ছে, কি অসাধারণ লাগছে। একদম সেই লেভেলের এত সুন্দর ভিউ, দুর্দান্ত ভিউ, সেই লেভেলের, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু ফিলিং করা যায়। আমরা যখন হোটেলে পৌঁছলাম, ঘড়িতে তখন সময় প্রায় সন্ধ্যে 7টা। হোটেলের কমিউনিটি হলে চললো নাচ গান, প্রচুর খাওয়া দাওয়া। রাত 10টা পর্যন্ত আমরা আনন্দ উপভোগ করে রুমে ফিরে আসলাম। এক কথায় প্রচুর আমরা এনজয় করলাম। বন্ধুরা, আজকে 15ই মার্চ শুক্রবার, এখন প্রায় 10টা বাজে। আমরা এখনই হোটেল থেকে বেরোবো, হোটেল চেক আপ করে লঞ্চে করে এবার বাড়ি ফেরার পালা। তা 2 দিন ধরে আমরা এই সুন্দরবন এই অঞ্চলেই রয়েছি। সারাদিন জলে জলে লঞ্চে করে ঘুরেছি, সুন্দরবনে কোথায় কি আছে। এবং এবার আমরা
চলেছি বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন এবং সম্পূর্ণ যে তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। এবং আজকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা হলো নতুন, এই যে প্রথমবার আসলাম এই সুন্দরবনে। রিসোর্টটা তো খুবই ভালো লাগলো, আর ঢুকেই মায়ের মন্দির একদম অকল্পনীয়, দুর্দান্ত, একদম মন ভরে গেছে। একদম সুন্দরবনও যে আমরা ঘুরলাম, বাঘের দেখা হয়তো পাইনি, কিন্তু বাঘের পায়ের ছাপ আমরা দেখেছি, একদম তাজা তাজা, বেশ খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। টাটা।